সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা একটি অসাধারণ কোরিয়ান মুভি মিরাক্কেল ইন সেল নাম্বার 7 সম্পর্কে জানবো। আমার কোনোদিন কোনো মুভি দেখে অন্তত চোখ ভিজে ওঠেনি, তবে এই মুভিটা একটু ব্যতিক্রম। আর সিনেমার শেষের দিকে ইয়েসুং যতবার তার বাবাকে আপ্পা বলে ডাকে ততবারই বুকটা কেঁপে ওঠে। মানে আমি এতটা পাষাণ ব্যক্তি হওয়া সত্ত্বেও এই সিনেমা আমারে কাঁদতে বাধ্য করাইছে। আসলে সিনেমাটিতে মূলত দেখানো হয়েছে যে একজন বাবার প্রতি তার মেয়ের ভালোবাসা আসলে কোন লেভেলের হতে পারে। তবে প্রথম থেকে মুভিটা দেখে তোমার হয়তো মনে হতে পারে সাধারণ কোনো মুভির কাহিনী, কিন্তু যতই সময় গড়াবে তুমিও চরিত্রের সাথে মিশে যেতে থাকবে, আর একটা সময় এসে চাইলেও তুমি আর চোখের পানি ধরে রাখতে পারবে না। তো এই সিনেমা শুরু হয় এক মেয়েকে দেখে যার নাম হচ্ছে ইয়েসুং। আর আমরা দেখি সে ইন্সপেক্টরের কাছে যায় আর তার কাছ থেকে অনেক পুরনো একটা ফাইল সংগ্রহ করে। এরপরে সে একটা জ্যোতিষের কাছে যায়, একটা চার্চের ফাদারের কাছে যায় এবং তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে। আর এর পরের দৃশ্যে আমরা একটা আদালতের দৃশ্য দেখি যেখানে ইয়েসুং নামের মেয়েটি একজন খুনির পক্ষে আইনি লড়াই করছে। তো এই সময় মেয়েটির প্রতিপক্ষ একজন উকিল থাকে। তো সে আদালতে বলে যে এই কেসের রায় অনেক আগেই হয়ে গিয়েছে, এমনকি এটা আদালতে প্রমাণিত হয়েছে যে ওই তরুণীকে খুন করার জন্য একমাত্র সে দায়ী। তাই প্রতিপক্ষ উকিল আদালতে আর কিছু বলতে চায় না, কারণ আদালত অনেক আগে অলরেডি এই কেসের রায় দিয়ে দিয়েছে। কিন্তু মেয়েটি আবার বলে যে আদালত যে রায় দিয়েছে সেটা কিন্তু সঠিক ছিল না। আর তখন সে বলে তুমি এটা কিভাবে জানো? এতে ইয়েসুং নামের মেয়েটি বলে আমি তাকে সবচেয়ে ভালো জানি এবং এই পুরো ঘটনা আমার চেয়ে বেশি আর কেউ জানে না। আর তখন সে ওই আসামির গল্প বলা শুরু করে। তো আসামির সাথে যে বাচ্চাটি রয়েছে সেটাই হচ্ছে এই বাচ্চাটি যে বড় হয়ে উকিল হয়েছে এবং তার বাবাকে নির্দোষ প্রমাণের জন্য আদালতে লড়াই করছে। যাই হোক, এরপর ইয়েসুং যখন তার বাবার গল্প বলা শুরু করে তখন আমরা দেখি তার বাবার নাম হচ্ছে ইয়ঙ্গু আর তার সাথে যে 6 বছরের মেয়ে রয়েছে তার নাম হচ্ছে ইয়েসুং। তার বাবা আসলে জেলে যাওয়ার পর ওই সময় তাকে কেউ দত্তক নিয়েছিল। তবে তার বাবা ছিল একজন মানসিক প্রতিবন্ধী এবং সে মার্কেটের পার্কিং লটে কাজ করত। আর সেখানে কাজ করে তার স্বল্প আয় দিয়ে তার মেয়ের সাথে সুখের দিন কাটাচ্ছিল এবং তাদের দুজনের প্রতি অসীম ভালোবাসা ছিল। যাই হোক, একদিন আমরা দেখি ছোট্ট মেয়েটি অনেক দামি একটা স্কুল ব্যাগ পছন্দ করেছে এবং সে এটা কিনতে চায়, কিন্তু তার বাবার সেই সামর্থ্য নেই বললেই চলে। আর সেজন্য সে একটু একটু করে টাকা জমিয়ে রাখে আর প্রতিদিন তার মেয়ের সাথে সেই স্কুল ব্যাগটি দেখতে যায়। আসলে তারা এটা চেক করে নেয় যে ব্যাগটি কেনা হয়ে গেল কিনা বা শেষ হয়ে গেল কিনা। আর এক সময় ঠিক এমনটাই হলো। শহরের এক পুলিশ কমিশনার তার মেয়ের জন্য ব্যাগটি কিনতে এসেছিল। তো যখন সে এবং তার মেয়ে দোকানের ভিতরে চলে আসে এবং কমিশনারের মেয়েকে ব্যাগটি না কেনার জন্য অনুরোধ করে, কিন্তু যেমন জানো বাবাটির মানসিক অবস্থা একটা 6 বছরের বাচ্চার মতো হওয়াতে তার অনুরোধটা একটু আক্রমণাত্মক মনে হয়েছিল। আর এই কারণে পুলিশ কমিশনার তাকে মেরে দোকান থেকে বের করে দেয়। আর এই ঘটনার পর একদিন কমিশনারের মেয়ে পার্কিং লটে ইয়ঙ্গুকে দেখতে পেয়ে সে জানতে চায় সে তার মেয়ের জন্য ওই রকম ব্যাগ কিনতে পেরেছে কিনা এবং এর সাথে সে এটাও বলে ঠিক এই রকমই আরেকটি ব্যাগ অন্য একটি দোকানে পাওয়া যাচ্ছে এবং তাকে চিনিয়ে দেওয়ার জন্য কমিশনারের মেয়ে ইয়ংকে দোকানের দিকে নিয়ে যায়। কিন্তু যাওয়ার পথে মাঝখানে আমাদের একটা দৃশ্য দেখানো হয় না। আর তখন আমরা দেখি কমিশনারের মেয়ে রাস্তায় পড়ে রয়েছে এবং তার মাথার কাছে একটা ইটের টুকরো রয়েছে এবং অনেক রক্ত বের হচ্ছে। আর ইয়ং মানে বাবাটি মেয়েটির প্যান্ট ঠিক করছে আর তার মুখে মুখ লাগিয়ে সাজ দিচ্ছে। আর তখন তার পাশে একটা মহিলাকে দেখা যায় আর ইয়ং মহিলাকে দেখে তার কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু এই মহিলাটি এই দৃশ্য দেখে সে তাকে সাহায্য করতে এগিয়ে না এসে সে উল্টো লোকজন ডাকে এবং লোকজনেরা পুলিশকে কল করে, যার ফলে পুলিশ এবং বাকি সবাই মনে করে যে এই বাচ্চাটিকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলেছে। পরে তাকে থানায় নিয়ে গেলে সে বুঝতে পারে না তাকে কেন এখানে আনা হয়েছে। আর তার নিজের মেয়ে বাসায় একা থাকার কারণে সে ফিরে যেতে চায়, কিন্তু সবাই তাকে আটকে মারতে শুরু করে। আর অন্যদিকে পুলিশ কমিশনারের মেয়ে খুন হবার কারণে বাইরে সাংবাদিকদের প্রচন্ড ভিড় তৈরি হয় আর ইয়ং সবকিছু মিলিয়ে এবং প্রচুর ভয় পেয়ে যায়। আর এদিকে ইয়ং বাসায় ফিরে যায়নি বলে তার মেয়েকে নিজেই স্কুল যাওয়ার জন্য তৈরি হতে হয়। আর তার বাবাকে ওই ঘটনাটির জায়গায় দেখতে পায় এবং সেখানে খুন করেছে কিভাবে তা দেখানোর জন্য পুলিশ পাহারায় তাকে নিয়ে আসা হয়েছে এবং ইয়ং কিভাবে করেছে তা দেখানোর জন্য কথা বললে সে তখন দেখানো শুরু করে। কিন্তু যেমন জানো সে হচ্ছে মানসিক প্রতিবন্ধী, তো সে এমন ভাবে দেখাচ্ছিল যেটা দেখে সবাই মনে করে যে সেই নির্যাতন করে শিশুটিকে মেরে ফেলেছে। এছাড়া পুলিশের অতিরিক্ত প্রশ্নে সে বিভ্রান্ত হয়ে কিছু ভুল কাজ করে ফেলে, যেমন তাকে বলা হয় তুমি সেখানে কি করেছিলে, তখন সে নিজের প্যান্ট ঢিলা করে দেখায়। আর তখন পুলিশ বুঝে নেয় যে সে ওই
ওই বাচ্চাটিকে রেপ করার চেষ্টা করেছিল, তারপর তাকে মেরে ফেলেছে। তো এরপর পুলিশরা তাকে তার মেয়ের সামনেই টেনে হিঁচড়ে থানায় নিয়ে আসে এবং এই খুনের চার্জ প্রমাণিত হওয়ার কারণে তাকে জেলে দেওয়া হয়। কিন্তু মানসিক প্রতিবন্ধী ইয়ং এখনো বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে, কেন তারা এমন করছে। তাই সে তার মেয়েকে ফোন করতে চায়, কিন্তু গাইস বুঝতে হবে তার উপর একটা বাচ্চা মেয়ের খুনের চার্জ ছিল, যার কারণে তাকে জেলের চিফ মানে জেলার ফোন তো করতেই দেয় না, উল্টো তাকে অনেক মারে এবং এরপর তাকে জেলের 7 নম্বর কামরায় বন্দি করে দেওয়া হয়, যেখানে আমরা আরো 5 জনকে দেখতে পাই। তো এই 5 জন কয়েদিকে পরিচয় করিয়ে দিচ্ছি। এর নাম বংশিক, এ চুনহো, এ ম্যানবিয়ম, এ দাদা সিও, আর বাকি 5 জন কয়েদিদের মধ্যে বর্তমানে এ তাদের লিডার ছিল। এক কথায় ওই কামরার সবাই নানা রকম অপরাধের কারণে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি ছিল। আর তার সাথে পরিচিত হবার সময় যখন তারা জানতে পারে যে সে একজন শিশু ধর্ষক খুনি, তখন তারা তার প্রতি খুবই ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে উড়াধুরা মারতে শুরু করে। আর অন্যদিকে ইয়ং এর একমাত্র মেয়ে একা হয়ে যায়, তাই সে একটা শিশু আশ্রমে যাবার আগে বাবার জন্য একটা নোট রেখে যায়, কারণ সেও জানে না তার বাবাকে পুলিশ কেন ধরে নিয়ে গেছে। তো এখানে জেলের কয়েদিদের প্রয়োজনীয় জিনিস বাইরে থেকে আনার কিছু অভিনব পদ্ধতি আমরা দেখি এবং ফুটবল লিস্টে রেখে সেটা দেয়ালের বাইরে ছুঁড়ে মারত, আর উপাস থেকে সেই হিসেবে ব্যবহারের জিনিসগুলো জেলের ভিতর পাঠানো হতো আর তারপর জেলের কয়েদিদের কাছে বিক্রি করা হতো। তো এরপর আমরা দেখি জেলের মধ্যে 2 জন মারামারিতে জড়িয়ে পড়ে, আর ওই সময় ইয়ং তার বসকে বাঁচিয়ে নিজেই আহত হয়ে যায়, আর এর ফলে তার প্রতি সবার দৃষ্টিভঙ্গি বা ধারণা পাল্টে যেতে থাকে। আর ইয়ং সুস্থ হবার পর বস তাকে বলেন তিনি কি করতে পারেন তার জন্য, এবং সে বলে সে তার মেয়েকে দেখতে চায়। আর তারপর জেলের একটা অনুষ্ঠানের দলের থেকে ইয়েসুং নামের মেয়েকে আনার ব্যবস্থা করা হয়। যদিও ইয়ং এর মেয়ে লুকিয়ে আসা জেলের অনেকেই পছন্দ করতো না, কারণ এটা জানাজানি হয়ে গেলে তারা সবাই বিপদে পড়বে। কিন্তু বাবা মেয়ের এমন আবেগঘন দৃশ্য দেখে তারা অনেক অবাক হয়ে যায়, আর ওই মেয়ের মায়াবী আচরণে সবার মন গুলে যায়। পরে বাবা ও মেয়ের সাক্ষাতের পর মেয়েকে অনুষ্ঠানে ফিরিয়ে দিতে দেরি হয়ে যায়, যার ফলে দলটি ওই মেয়েকে ছেড়েই চলে যায়। পরে সেই মেয়েটি আবার তার বাবার কাছে জেলে চলে আসে, কিন্তু জেলের সবাই সাজার ভয়ে মেয়েকে সেখানে রাখতে সাহস পায় না। কিন্তু তার বাবা ও মেয়ের সরল আচরণে তাদের সবার মন নরম হয়ে যায়, আর এই কারণে সেই মেয়েটি তাদের সাথে রয়েছে। তো সকালে যখন পুলিশ ছোট মেয়ের গলার আওয়াজ শুনে, তখন একজন সেল নাম্বার 7-এর সামনে আসে, আর তখন ওই ছোট্ট মেয়েটিকে তারা যেভাবে লুকিয়েছিল তা দেখে সত্যি খুব মজার ছিল। এরপর তারা ওই মেয়েটিকে জেল থেকে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু কিছু ভুলের কারণে সেটা ব্যর্থ হয়। আর অন্যদিকে একদিন আগে হওয়া অনুষ্ঠানের ছবি জেলার দেখতে থাকে, আর প্রতিনিয়ত খেয়াল করেন যে অনুষ্ঠানের গ্রুপে অভিনেত্রীদের মধ্যে একটা ছোট বাচ্চাকে দেখা গেল পরবর্তী ছবিগুলোতে তাকে দেখা যায় না। আর এতে তাদের সন্দেহ হবার কারণে ওই ছেলের মধ্যেই তাকে খোঁজা শুরু করে, আর এক পর্যায়ে তাকে ওই ছেলে খুঁজে পাওয়া যায়। আর সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে শিশু আশ্রমে পাঠিয়ে দেওয়ার পর শাস্তি হিসেবে ইয়ংকে একটা স্পেশাল কামরায় আটকে রাখে। আর এই ঘটনার কয়েকদিন পর একদিন একজন কয়েদি মানসিকভাবে এমন বিপর্যস্ত হয়ে পড়েছিল যে সে তার নিজের কামরায় আগুন লাগিয়ে দেয় আর নিজে আটকা পড়ে যায়। তখনই জেলার তাকে বের করে আনতে গেলে সেও আগুনের মধ্যে আটকা পড়ে, আর তখনই ইয়ং ওর নিজের জীবন বাজি রেখে বা নিজের জীবনে তোয়াক্কা না করে তাকে বাঁচিয়ে নিয়ে আসে, আর পুরো সময় ডাক্তারের কাছে তাকে বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে। তো জেলারের জ্ঞান ফেরার পর যখন সব জানতে পারে, তখন তার মনে হয় এত দুর্ধর্ষ একটা খারাপ অপরাধীর মানুষের প্রতি সহানুভূতি কিভাবে সম্ভব। আর এই কারণে প্রথমবারের মতো অপরাধী হওয়া নিয়ে তার মধ্যে সংশয় সৃষ্টি হয়। তো সবকিছু মিলিয়ে জেলার ব্যক্তিগতভাবে এই কেসের জন্য তথ্য সংগ্রহ করতে শুরু করে। আর অন্যদিকে এই ছোট্ট বাচ্চাটির স্কুল টিচার সে কেন স্কুলে আসে না সেটা জানতে চায়, আর এরপরেই বাচ্চাটির কথায় সে তার টিচারকে নিয়ে তার বাবার কাছে জেলে নিয়ে আসে। আর সেখানে ওই টিচার মেয়েটির বাবাকে দেখে ভাবতে থাকে এ তো মানসিক প্রতিবন্ধী, এ ধরনের লোক কিভাবে খুন করতে পারে। আর তা নিয়ে সে তখন খুবই অবাক হয়, আর বিশেষ করে যার নিজের মেয়ের প্রতি এত ভালোবাসা সে কিভাবে তার মেয়ের বয়সী আর এক মেয়ের ক্ষতি করতে পারে। আর এই সবকিছু সে বুঝতে পারে না। আর সেখানে সিপও উপস্থিত ছিল। এবার সিপের মনে সন্দেহ আরো ঘনীভূত হয়। যাই হোক, বাবার সাথে থাকতে না পেরে ওই ছোট্ট বাচ্চাটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি হয়। আর সেখানে সিপ তার সাথে দেখা করতে আসে। তখনই বাচ্চাটি বলে আমাকে উদ্ধার করে নিয়ে যাও যাতে আমি বাবার সাথে থাকতে পারি। আর চিপ বাচ্চা মেয়ের মুখে এমন কথা শুনে পুরো আবেগপ্লুত হয়ে পড়েন। তো এরপর যাতে জেলের ভিতরে বাবা ও মেয়ে একসাথে কিছু সময় কাটাতে পারে, আর সেই সুযোগ তৈরি করার জন্য সিপের কথায় তাদের জেলের একটি অংশে সময় কাটানোর সুযোগ করে দেয়। আর তারপর পুলিশ ও জেলের কয়েদিদের সাহায্যে বাবা ও মেয়ে একসাথে জেলের মধ্যে থাকা শুরু করে। আর একদিন ইয়ংকে তার অফিস রুমে কাজ করতে দেখে তাকে জিজ্ঞাসা করে সে কেন কমিশনারের মেয়েকে খুন করেছে। যাই হোক,
সে কি উত্তর দিয়েছিল সেটা আমাদের বোঝানো হয়নি, তবে সিপের মুখ দেখে বোঝা যায় এবং তাকে এমন কিছু বলেছিল যেটা শুনে তিনি খুবই অবাক হয়েছিলেন। এবং তার মেয়েকে জেলের মধ্যে এভাবে দেখা করার ফলে ওই সেল নম্বর 7-এর অন্য এক কয়েদি তার সদ্য জন্ম নেওয়া শিশুকে এমনভাবে তার কাছে আনার জন্য বসের কাছে অনুরোধ করে। আর তখন বস তাকে বলে প্রথমে তোমাকে ওর মৃত্যুদণ্ডের আসামি হতে হবে। যাই হোক, এরপর জেল চিফের ব্যক্তিগত অনুসন্ধানে বেরিয়ে আসে পুরো পরিস্থিতিতে মানসিক প্রতিবন্ধী ইয়ংকে ফাঁসানো হয়েছে। আর তিনি এটাও বুঝতে পারেন যে তার মতো এমন বুদ্ধিসম্পন্ন ব্যক্তির পক্ষে এত সূক্ষ্ম বিচক্ষণভাবে জবানবন্দি দেওয়া সম্ভব নয়। আর তারাও বুঝতে পারে এখানে পুলিশের দুর্নীতি বা অনৈতিক ভাবের কারণেই এত কিছু হয়ে গেছে। আর এইগুলো জানার পর ইয়ং এবং তার মেয়ের প্রতি একটা অন্য ধরনের অনুভূতি তৈরি হয় সকলের মাঝে। আর এদিকে কিন্তু ইয়ং এর মেয়ের সাথে পুলিশ এবং জেলখানার অপরাধীদের সাথে খুব ভালো একটা সম্পর্ক এবং অদ্ভুত একটা মায়ার বন্ধন তৈরি হয়ে গিয়েছে। আর এই ছোট্ট মেয়েটি যখন তাদের কাছে আসে তাদের মনে একটা আলাদা প্রশান্তি আসে। আর ওই বাচ্চাটি ওই জেলের কয়েদিদের সাথে এমন আচরণ করতো যে এটা দেখে তাকে ভালোবাসা ছাড়া আর কোনো উপায় ছিল না। যেমন লিডার অশিক্ষিত হতে তাকে লেখাপড়া শেখানো শুরু করেছে বাচ্চা মেয়েটি। তবে জানো কি, এই ব্যাপারগুলো কিন্তু তাদের কয়েদির যে লোকটি তার সদ্য জন্ম নেওয়া সন্তানের সাথে দেখা করার কথা বলেছিল সে এগুলো সহ্য করতে পারতো না। কিন্তু এই অবস্থায় বাচ্চা মেয়েটি একদিন তার স্কুলের এক বন্ধুর কাছ থেকে মোবাইল ধার করে এনে লুকিয়ে লোকটিকে দেয় আর তার সদ্য ভূমিষ্ঠ সন্তানের সাথে কথা বলিয়ে দেয়। আর এভাবে ছোট মেয়েটি তার কাছে অনেক প্রিয় বন্ধু হয়ে ওঠে এবং এই কয়েদিরা বিশ্বাস করতে শুরু করেছে যে কোনোভাবেই ইয়ং এই খুনের সাথে জড়িত নয়। এবং সেদিন কি হয়েছিল সেটা বের করার চেষ্টা করে তারা, আর বের করে ফেলে যে সেদিনের আবহাওয়া ছিল -18°C এবং প্রচন্ড ঠান্ডা থাকার কারণে রাস্তার বিভিন্ন জায়গায় বরফ জমে থাকে, যার উপর ইয়ং পিছলে পড়ে যায়। আর এই কারণে সে কমিশনারের মেয়ের অনেক পিছনে পড়ে যায়। আর উঠে দাঁড়ানোর পর সে ওই মেয়ের কাছে গিয়ে দেখে সে রাস্তায় পড়ে রয়েছে, মানে কমিশনারের মেয়ে বরফের উপর পিছলে পড়ে মাথায় ব্যথা পেয়েছে। আর ওই মেয়েটি যখন পড়তে গেল তখন সে পাশে থাকা কিছু একটা ধরতে গেলে সেটার উপর একটা ইটের টুকরো ছিল আর সেটা তার মাথার উপর এসে পড়েছে। আসলে গাইস, এটা একটা দুর্ঘটনা ছিল আর বেচারা ইয়ং হুদাই ফাইসা গেল। যাই হোক, ওই কামরার যে লিডার ছিল সে তখন বলে সে কেন ওই মেয়ের প্যান্ট খুলেছিল। তখন ও বলে সে যেখানে কাজ করেছে সেখানে সিপিআর শেখানো হয়েছিল, মানে মেডিকেল একটা ফার্স্ট এইডের মতো কাজ আর কি। আর সে এটাও বলে যে কেউ যদি অচেতন হয় তবে তার পরনে যে কাপড় রয়েছে ওটা একটু ঢিলে করে দিতে হবে যাতে করে তার শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে। তো এরপর সবাই বুঝতে পারে যে ইয়ং আসলে নির্দোষ। আর এখানে তাকে কিন্তু এখনো সাজা দেওয়া হয়নি, তাকে জেলে রাখা হয়েছে এবং তার মামলা চলছে আদালতে, পরে আদালতে পেশ করা হবে। তো তাকে আদালতে পেশ করলে কি কি করা হবে সেটার উত্তর তার বন্ধুরা শিখিয়ে দিচ্ছে। আর ওদিকে আমরা দেখি জেলের চিফ কমিশনারের কাছে গিয়েছে এবং তাকে সব খুলে বলে যে ইয়ং নির্দোষ, কিন্তু কমিশনার এটা বিশ্বাস করে না কোনোভাবেই। কমিশনার আসলে চাচ্ছে না সে মুক্তি পাক কোনোভাবে, মানে সে তার উপর খুবই রেগেছিল। আর চিফও বুঝতে পারে সেখানে কোনো কাজ হবে না, তাই বলেও লাভ নেই। এরপরে ইয়ংকে যেদিন আদালতে পেশ করা হবে সেদিন চিফ তাকে সব বুঝিয়ে বলে যে আদালতে তোমাকে যে প্রশ্নগুলো করা হবে তার সঠিক উত্তর তোমাকে দিতে হবে। আর তখন আমরা দেখি ইয়ং এর পক্ষের উকিল এসেছে আর সে তাকে সাহায্য করার বদলে উল্টো বলে কমিশনার যা বলেছে সেটা তুমি মেনে নেবে, মানে সেটাই বলবে। আসলে সে কিন্তু খুবই ক্ষমতাধর লোক, মানে আমরা বুঝতে পারি উকিল ইয়ং এর হলেও সে আসলে কমিশনারের হয়ে কাজ করে। আর তখন আমরা দেখি কমিশনার এসেছে এবং সে তাকে অনেক মারধর করে এবং তাকে হুমকি দেয় যদি সে সবকিছু স্বীকার না করে তবে তার মেয়েকে সে মেরে ফেলবে। আর এর জন্য ইয়ং খুবই ভয় পেয়ে যায় এবং এরপর যখনই ইয়ংকে আদালতে নেওয়া হয় আর সে আদালতে সব স্বীকার করে নেয়। আর এটা দেখে কোর্টে সবাই, চিফ এবং বাকি যারা আছে তারা খুব অবাক হয়ে যায়। এমনকি চিফ উঠে বলে ওর মাথায় প্রবলেম আছে, ওর আর একটু সময় প্রয়োজন, কিন্তু কোর্ট তার রায় দিয়ে দেয় আর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এর মধ্যে ইয়ং সবার কাছে ক্ষমা প্রার্থনা করছে আর সে অপরাধ স্বীকার করে নিয়েছে বলে তার মেয়েও কান্না করে। আর ইয়ং এর পক্ষে যারা ছিল তারা বুঝতে পারছিল না যে ইয়ং কেন এরকম করছে। তো এরপর আমরা দেখি ইয়ং এর সাথে তার মেয়ে জেলে দেখা করতে এসেছে এবং তার মেয়ে বলে আমি জানি তুমি কোনো বাজে কাজ করতে পারো না, এবং সে তার পরীক্ষার উত্তরপত্র দেখায় যেখানে আমরা দেখি সে 100তে 100 পেয়েছে। এছাড়াও সে বলে যে সে পিয়ানো শিখছে। আসলে শিব তার নিজের বাড়িতে তাকে নিয়ে গেছে এবং তার নিজের মেয়ের মতো তাকে লালন পালন করেছে। আর অন্যদিকে ইয়ং এর সাথে যে কয়েদি বা বন্ধুরা ছিল তারা কিন্তু জানতো যে ইয়ং সম্পূর্ণ নির্দোষ, আর তাই তাকে বাঁচানোর জন্য তারা একটা প্ল্যান করে। তো প্ল্যান মোতাবেক তারা একটা বিশাল বেলুন বানায় আর সামনের ডিসেম্বরে জেলে অনেক বড় একটা পার্টি রয়েছে, অনেক বড় অনুষ্ঠান হবে। আর সেদিন আবার এই ছোট্ট
মেয়েটির জন্মদিন। তো তাদের প্ল্যান হচ্ছে তাদের বাবা ও মেয়েকে এই বেলুনে উঠিয়ে পাঠিয়ে দিবে দূরে কোথাও। তো যখন সেই দিনটি আসে আমরা দেখি বাবা ও মেয়েকে বেলুনে উঠিয়ে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু জেলের যে পুলিশ রয়েছে তারা তাদেরকে ধরার চেষ্টা করছে, কিন্তু পুলিশ আসলে ইচ্ছে করে তাদেরকে ধরে না। মানে এটা বোঝা যায় যে তারাও চায় ওরা যেন জেল থেকে চলে যায়। তো বেলুনটি চলে না গিয়ে বেলুনটির যে দড়ি রয়েছে সেটি জেলের কাটা তারে আটকে পড়ে। কিন্তু গাইজ যেমন জানো ইয়ং ছিল মানসিক প্রতিবন্ধী, সে আসলে জানতোই না সে জেল থেকে পালাচ্ছে, উল্টো সে তার মেয়ের সাথে আরো সূর্যাস্ত উপভোগ করে। এরপর সে না পালিয়ে নিচে চলে আসে এবং এটা নিয়ে কয়েদি সহ অন্যান্য যে গার্ড ছিল তারা খুবই কষ্ট পায় যে ইয়ং সেখান থেকে পালিয়ে যেতে পারলো না। আসলে বোকাশোকা মানুষকে মানুষ আরো বেশি ভালোবাসে। আর এরপর আমরা দেখি ওই 7 নম্বর কামরায় ইয়ং ও তার মেয়ে বাকি কয়েদিদের সাথে খাচ্ছে। আর তখন ইয়ং তার মেয়েকে একটা স্কুল ব্যাগ গিফট করে, যে ব্যাগটার জন্য মূলত তাকে আজকে এখানে থাকতে হচ্ছে। আর এটা হয়তো তার সাথে যে কয়েদি বন্ধুরা ছিল তারাই হয়তো ম্যানেজ করে দিয়েছে। তো এরপর আমরা দেখি ইয়ং তার মেয়েকে বিদায় দিচ্ছে আর তার মেয়েকে বলে আমি সর্বোচ্চ এই পর্যন্ত আসতে পারবো, বাকিটুকু তোমার একাই যেতে হবে। তো তার মেয়েকে বিদায় দিয়ে সে যখন চলে আসে তাকে কিন্তু এরপর 7 নম্বর সেলে আনা হয় না, তাকে অন্য রাস্তায় নিয়ে যাওয়া হয়। আর তখন ইয়ং প্রথমবারের মতো বুঝতে পারে যে তাকে হয়তো ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর তাই সে দৌড়ে তার মেয়ের কাছে চলে আসে আর ওখানকার গার্ডদের বলে যে আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। মানে সে আসলে মরতে চাইছিল না, কিন্তু এখানে আসলে কারোরই কিছু করার ছিল না, কারণ কমিশনার খুবই ক্ষমতাবান একজন পার্সন ছিলেন। এবং তখন আমরা দেখি চিফ এবং বাকি যে কয়েদিরা ছিল তারা সবাই কান্না করছে, কারণ সবাই জানতো যে মানসিক প্রতিবন্ধী ইয়ং সে আসলে নির্দোষ, সে নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। তো এরপর দেখানো হয় ইয়ংকে নিয়ে যাওয়া হলো আর ইয়ং এর মেয়ে কান্না করছে। আর গাইস তখনই সিনেমাটিকে বর্তমানে নিয়ে আসা হয় আর আমরা দেখি ইয়ং এর সেই ছোট্ট মেয়েটি আজ বড় হয়ে উকিল হয়েছে আর সেই পুরো কাহিনীটি আদালতে সবাইকে এবং বিচারকদের শোনায়। আর তার কথা শুনে ওই কেসটি আবার রিওপেন করা হয়। আসলে যদিও ওর বাবা এখন আর জীবিত নেই, কিন্তু তারপরে ওর বাবা যে মিথ্যা একটা অভিযোগে সাজা পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেটা সে দূর করতে চায়। তার বাবাকে তো আর বাঁচিয়ে আনা সম্ভব নয়, কিন্তু তার উপর যে মিথ্যে অভিযোগ ছিল সেটা সে মুছে দিতে চায়। যাই হোক তখন আমরা দেখি সেখানে জেলের চিফ এবং বাকি যে কয়েদিরা ছিল তারা সবাই উপস্থিত রয়েছে এবং কয়েদিদের সাজার মেয়াদ শেষ হয়ে তারা অলরেডি এখন বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছে। আর এখানে উল্লেখ্য সেই জেলার চিফ কিন্তু এখন সাধারণ চিফ নেই, সে এখন অনেক বড় অফিসার হয়েছে। তো কেসটি রিওপেন করার পর আদালতে প্রমাণিত হয় যে ইয়ং নির্দোষ ছিল এবং ওর কেসটিকে সঠিকভাবে ইনভেস্টিগেট বা তদন্ত করা হয়নি। এবং তারা এটাও বলে যে তার যে মানসিক প্রবলেম ছিল সেটা নিয়েও কোনো কথা বলা হয়নি, এমনকি মেডিকেল রিপোর্টও আসেনি যে বাচ্চাটিকে রেপ করা হয়েছিল বা এরকম কোনো চেষ্টা করা হয়েছিল। এবং এই কেসটির সকল ফাইল এবং তথ্য তদন্ত করে জানা যায় যে ইয়ং পুরোপুরি নির্দোষ এবং আদালত তাকে বেকসুর খালাস করে দেয়। আর তখন আদালতে সবাই বিশেষ করে ওই চিফ এবং ইয়ং এর যে কয়েদি বন্ধুরা ছিল তারা সবাই উল্লাসে ফেটে পড়ে। আর ওদিকে জেলের যে চিফ ছিল বর্তমানে যে অনেক বড় একজন অফিসার, সে কিন্তু ইয়ং এর মেয়েকে এর জন্যই দত্তক নিয়ে উকিল বানিয়েছিল যাতে সে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারে। তো ইয়ং এর বাবা হয়তো পৃথিবীতে নেই, কিন্তু তার বাবার উপর যে মিথ্যা অভিযোগ ছিল সেটা সে ঘোষাতে পেরেছে। আর তখনই সিনেমাটি শেষ হয়। এবং গাইস এই মুভির ভয়েস দিতে গিয়ে আমার একেবারে খবর হয়ে গেছে। যাই হোক সিনেমাটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা তো অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।